This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফিরে এলাম ব্রেকের পর। এবার শুরু করছি ঠোঁট কাটা স্পেশাল। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজকের। এখনো পর্যন্ত সবথেকে বড় খবরগুলো তাদের লেটেস্ট আপডেট সমেত এক এক করে আপনাদের দেখাবো। যেহেতু সবথেকে বড় খবর, আমি পিসিআরকে বলবো এক এক করে বিগ ওয়ালে প্লে করতে। আমরা দেখি প্রথম ঠোঁট কাটা ব্রেকিংয়ে আজ কোন খবর রয়েছে। কাল তৃণমূলের শহীদ স্মরণ, আজই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেখানে গিয়েছিলেন, তদারকি করেন এবং বিরোধীদের তিনি খানিক দোষারোপও করেছেন। নেক্সট, অনেকে শহীদ দিবস পালনে আপত্তি জানায়, আজ কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেক্সট, পুলিশের অনুমতি ছাড়া বিরোধীরা কর্মসূচি করে, বললাম বিরোধীদের তিনি একটু দোষারোপই করেছেন এইভাবে। নেক্সট, কোথায় তখন তো আপত্তি করতে দেখি না, এমনটা একটু অনুযোগের মন্তব্য আর শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। নেক্সট, তৃণমূলের শহীদ সমাবেশের দিন পাল্টা আসরে আবার বিজেপি, আপনারা জানেন এবার বিজেপি উত্তরে। নেক্সট, আপডেটগুলো এক এক করে দেখি। কাল উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছেন বিজেপি যুব মোর্চা। নেক্সট, পাটনা খুনে আনন্দপুর থেকে এসটিএফ এর জালে মূল শুটার, অন্যতম গুরুত্বপূর্ণ আজকের আপডেট। এর কিছু আরো আপডেট রয়েছে। নেক্সট, গেস্ট হাউস থেকে জালে বাদশা সহ 4, মূল শুটার বললাম বাদশা। নেক্সট, দুদিনের ট্রানজিট রিমান্ডে, আলিপুর আদালত ট্রানজিট রিমান্ডে দিয়েছে এই দুদিনের জন্য, আমরা এর আপডেটও জানবো। নেক্সট, ভাঙড়ের শাসক নেতা খুনে এবার সুপারি কিলারকে গ্রেফতার করা হয়েছে। ফলে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলো উইথ লেটেস্ট আপডেট তো আপনাদের জানালাম, কিন্তু এবার বেশ কিছু খবর বিস্তারিতভাবে জানাবো এবং যে প্রশ্নগুলো আপনাদের মনে উঠছে সে প্রশ্নের প্রতিনিধিত্ব করব। আসলে এক বছর, 1 ইয়ার, এই এক বছর মাঝে মধ্যে মনে হয় অনেকটা বড়, মাঝে মধ্যে মনে হয় দুম করে চলে গেল, কিন্তু এই এক বছরে অনেক কিছু বদলে যায়। চৈতালির কথা আপনাদের বলি। চৈতালি সরকার, যার স্বামী দুলাল সরকার, এই দুলাল সরকারের মৃত্যু নয়, খুন। আপনারা সেই ছবি এখনো মনে আছে আপনাদের, কীভাবে তাকে খুন করা হয়েছিল প্রকাশ্যে গুলি চালিয়ে। চৈতালির কাঁধে জেলা সংগঠনের দায়িত্ব চাপানো হয়, সেটাও আপনারা জানেন। দুলাল পত্নী এখন মালদা জেলা তৃণমূলের চেয়ারপারসন। এবার 21-এর সভার জন্য মালদা থেকে তিনি কর্মী সমর্থকদের নিয়ে এসেছেন। গীতাঞ্জলি স্টেডিয়ামে দলের শিবিরে উঠে স্বামীর কথাই বারবার তাঁর মনে পড়ছে। গত বছর এই দায়িত্বটা দুলাল সরকারের কাঁধে ছিল। এই গীতাঞ্জলি স্টেডিয়ামে তিনি এসে উঠেছিলেন, চারপাশে দুলালের স্মৃতি রয়েছে। 21-এর আবেগে নিজের আবেগ চেপে রাখতে পারলেন না চৈতালি দেবী, অভিমানের কথাও বলে ফেললেন। যে আমাদের দলে কোনো লোককে নিতে গেলে একটু দেখে শুনে নেওয়া উচিত। যারা আজকে এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে আমি আর দলের বলবো কি করে? যদি দলের থাকতো তাহলে এত বড় ঘটনা ঘটাতো না। কিছু মানুষ আছে এখনও যারা দলের মধ্যে এসে মিশে আছে কিন্তু দলেরই ক্ষতি করে। এটা তো খুব সত্যি কথা যে তারা কোনোদিনই দলের হতে পারবে না। তারা দলে এসে সুযোগ সুবিধা নিবে, তাদের অভিসন্ধি হচ্ছে দলের থেকে স্বার্থসিদ্ধি করা, বাকিটা তারা কোনোদিনই দলকে ভালোবেসে করেনি। স্মৃতির দ্বারা তিনি আবেগতাড়িত কথা বলার অপেক্ষা রাখেন না, কিন্তু চৈতালি দেবী যেগুলো বললেন সে প্রশ্নের জুৎসই জবাব কি তার দলের কাছেও আছে? সত্যি তো চৈতালি এটা কি করে মেনে নেবেন বলুন তো? তার স্বামীর খুনিরা এখনও কেউ কেউ দলের মধ্যে রয়েছে, ফলে তার পক্ষে এটা একটু মেনে নেওয়া কষ্টের। তাই সেটাই তিনি বললেন। গত জানুয়ারি মাসে মালদা জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার খুন হন। তৃণমূল নেতৃত্ব তাদের কেন তাড়াতে পারছে না দল থেকে, যারা এই ধরনের দুষ্কৃত কর্মের সঙ্গে যুক্ত, দিদিকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে, নেত্রীকে জানিয়েছেন। তারপরেও কি করে, কোন ক্ষমতার জোরে ওই কোট আনকোট খুনিরা দলে থেকে যায়? তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব কি তার পরামর্শ নেবে? মানে আমি চৈতালি দেবীর কথা বলছি। অন্য দল থেকে কেউ তৃণমূলে আসতে চাইলে তার ব্যাকগ্রাউন্ড কি তৃণমূল নেতৃত্ব খতিয়ে দেখবে, নাকি সবার জন্যই অবারিত দ্বার? 21-এর মঞ্চ তো দল বদলেরও মঞ্চ, এ কথার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তৃণমূলের সব কর্মীর কাছে 21শে জুলাইয়ের উন্মাদনার প্রকাশ কিন্তু একরকম নয়, একথার বলার অপেক্ষা রাখে না।
জেলা থেকে দলে দলে কর্মীরা আসছেন, অন্যান্য বারেও যেরকম দেখতে পাওয়া যায়, যদিও এবার নানা দিক থেকে স্পেশাল, বারবার সেটা বলতেই হবে। অন্যান্য বারের মধ্যে এবারেও করুণাময়ী, গীতাঞ্জলি স্টেডিয়াম এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে কর্মীদের থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে। মহাসমাবেশের আগের দিনের ছবিটা আসুন একবার দেখি। মুর্শিদাবাদ থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে। এই বিধানসভা নির্বাচনে এই বিজেপিকে বাংলা ছাড়া করবে এবং এই বিজেপিকে বাংলা থেকে একদম বিসর্জন দেওয়া হবে, বাংলা থেকে বিতাড়িত করা হবে। মমতা ব্যানার্জি যেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়, তার যে ঋণ, তার যে এতগুলো প্রকল্প, সেই প্রকল্পগুলো যে এত পেয়েছে, তার ঋণ শোধ করার জন্য মানুষ এখন তাকিয়ে আছে। সেই আত্মবিশ্বাস নিয়ে তৃণমূল কর্মী সমর্থকরা তারা এসছে এবং দেখা যাচ্ছে তারা রীতিমতো উজ্জীবিত। ইতিমধ্যেই পুরুলিয়া থেকে তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছে আলিপুরের উত্তীর্ণ অডিটোরিয়ামে। এবং সেখানে দেখা যাচ্ছে কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের উদ্যোগে রীতিমতো এখানে মানুষকে ডিম, তরকারি, ভাত প্রত্যেকেই খাবার দেওয়া চলছে, এমনকি সকালবেলার দিকে লুচি তরকারিও দেওয়া হচ্ছিল। এমনিও প্রত্যেক বছর যা আসে সেটা তো আসবেই, তার সঙ্গে আরও এক্সপেক্ট করছি বেশি আসবে। এই মুহূর্তে আমরা রয়েছি ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে। থাকার পরিবেশ আছে, খাবার পরিবেশ আছে, জলের পরিবেশ আছে, কোনো মানুষের কোনো অসুবিধা হবে না। ডাক্তার আছে, মেডিকেল আছে, ওষুধ আছে। হ্যাঁ, দিদির বক্তব্য ভালোর জন্য তো আসা। বার্তা তো ওর ভালোই হয়, খারাপ হয় না, যেটা কয় সেটাই হয়। প্রায় 20,000-এর মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারা আসবে, তারা থাকবে, খাবে, আবার পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে তারা তাদের বাসে করে ধর্মতলায় পাঠিয়ে দেয়। দেখলেন ছবি, শুনলেন কথা। সুজিত বসু থেকে অরূপ রায় সকলেই দাবি করছেন যে এবার রেকর্ড ভিড় হবে। আর এই ভিড়ের একটা অংশ এখন কোথায় আছে জানেন? দীঘায়। দলের শিবিরে না থেকে এক ফাঁকে তারা ঘুরতে গিয়েছেন, জয় জগন্নাথ দর্শনে তারা বেরিয়ে পড়েছেন। সমুদ্রের ঢেউও গোনা হবে। দীঘা থেকে ফিরে আগামীকাল হাজির হবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মেগা সভায়, 21শে জুলাইয়ের মেগা ইভেন্টে। জগন্নাথ দেবের মন্দির একটা জায়গাতেই থাকবে এটা হয় না। প্রভু জগন্নাথ দেব আশীর্বাদ করেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ ধাম তৈরি করতে পেরেছেন। আমরা যাচ্ছি দীঘা জগন্নাথ মন্দির দর্শন করতে এবং জগন্নাথ দর্শন করব, পুজো দেবো। 26শে বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূল কংগ্রেসের শেষ 21শে জুলাইয়ের সমাবেশ। ফলে মূল সমাবেশের জন্য যে 3টে মঞ্চ তৈরি করা হয়েছে তা এবার আকারে অনেকটাই বড়। একবার দেখাবো আপনাদের, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আপনাদের দেখানোর চেষ্টা করবো। দেখুন এবার মঞ্চটা গতবারের থেকে একটু বড়। শীর্ষ নেতা, অভ্যাগত, আমন্ত্রিতদের নিয়ে প্রায় 600 জন বসতে পারেন এমনভাবে
মঞ্চ তৈরি করা হয়েছে 600 জন বসতে পারে এবং দৈর্ঘ্য প্রস্থে আপনাদের জানাই, দৈর্ঘ্যে 80 ফুট এবং প্রস্থে 42 ফুট। 3টি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রথম সারির নেতারা, দ্বিতীয় মঞ্চ শহীদ পরিবারের সদস্যদের জন্য এবং তৃতীয় মঞ্চে থাকবে নির্বাচিত জনপ্রতিনিধিরা। সমর্থকদের কথা ভেবে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। শুধু ধর্মতলা পার্ক স্ট্রিট চত্বরেই 15টা জায়ান্ট স্ক্রিন থাকছে। এবারও মেগা ইভেন্টের আগে সন্ধ্যায় সবার প্রস্তুতি দেখতে হাজির হয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবিও আমি বলবো পিসিআরকে একবার প্লে করতে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ধর্মতলায়। প্রস্তুতির মঞ্চ থেকে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে 21-এর সভা যেমন চলবে, কোনোদিন বন্ধ হবে না। নাম না করে তিনি বিজেপিকে খোঁচাও দিয়েছেন। আপনাদের শোনাবো আজ এই মঞ্চের প্রস্তুতি পর্ব দেখতে গিয়ে ঠিক কি বলেছেন তৃণমূল সুপ্রিমো। প্রায় 33 বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয়, তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল। আর এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল। তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি এবং এ নিয়েও অনেকের আপত্তি আছে, অনেকে আপত্তি জানায়। তাদের আমি বলি, তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া, তখন আপত্তিটা কোথায় থাকে? আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয়। তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে, আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না। তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত, দেখা উচিত। আর কথায় কথায় চোর ডাকাত বলা এসব কোনো মুখের ভাষা নেই। এবং 21শে জুলাই চিরকাল চলবে। এই প্রোগ্রাম কোনো দিনও বন্ধ হবে না। 21শে জুলাইয়ের প্রোগ্রাম শহীদ স্মরণের প্রোগ্রাম, গণতন্ত্র রক্ষা করার প্রোগ্রাম, মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম। এই প্রোগ্রামে চিরদিন আপনারা যেমন আসেন, চিরদিন আপনারা আসবেন এবং থাকবেন। ভোটের স্বচ্ছতা, ভোটাধিকার নিয়ে সিপিএম এর পুরনো জমানার কথাও কর্মীদের বললেন তিনি। সেই পাঠটা শোনাবো এবার। সিপিএম এর আমলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না, গ্রামগঞ্জেও দিত না। এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনকে দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর। দাবি ছিল একটাই, নো আইডি কার্ড নো ভোট। একজন অবজারভার হিসেবে এখানে এসেছিলেন, তিনি রিপোর্ট দিয়েছিলেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে এই নো আইডি কার্ড নো ভোট এটা সেশনের সময় চালু হয়। তারপর থেকে মানুষ ভোট দেওয়ার অধিকারটা ফিরে পায়। ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না। আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিমবাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি। তাদের আবার বড় বড় কথা। শুনলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে গিয়ে কি বলেছিলেন। আগামীকাল 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন, যা বলবেন। আচ্ছা, আজ কি তার একটা ওই প্রিলিউড বলেন, আবার ট্রেলারও আপনারা বলতে পারেন, সেই ট্রেলার দিয়ে রাখলেন। দেখুন, 26-এর ভোটের আগে দল কোন পথে চলবে তার একটা রোড ম্যাপ 21শে জুলাইয়ের মঞ্চে এই সুপ্রিমো মানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক করে দেবেন। এটা ভাবতে করে আলোচনার দরকার নেই, কারণ আগামীকাল অর্থাৎ 21শে জুলাই 26-এর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা 21শে জুলাই। উন্নয়নটা সার্বিকভাবে উচ্চারিত হবে সব বক্তার গলায়। বিজেপির বাংলার প্রতি বৈষম্য, অন্য রাজ্যে তাদের এই নারী নির্যাতন, অপশাসন, এগুলো সমস্ত হবে। পাশাপাশি সর্বশেষ যে বিপজ্জনক প্রবণতা, অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ভারতীয়দের উপর যে নির্যাতন হচ্ছে, বাংলা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে, বাংলা ভাষায় কথা বললেও ভারতীয় সব ডকুমেন্ট থাকলেও যাদের বিদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে গোটা বাংলা গর্জে উঠেছে। 14 বছর পর রাম রাবণবধ করে ফিরে এসেছিল। আর 14 বছরে পশ্চিমবঙ্গের মানুষ কার্যত যে অত্যাচার দেখেছে, তাদের অভিজ্ঞতাটা যা হয়ে গেছে, আর তারা এবার করে দেবে। মুহূর্তে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিয়ে রাজ্যের সাধারণ মানুষের কোনো উৎসাহ নেই। আসলে বিরোধীরা এতটাই রাজনৈতিক দেউলিয়া
যে ওদের মিটিংয়ে তো 20-25,000 বেশি লোক হয় না। উল্টো দিকে মমতা ব্যানার্জির সভায় যদি 70-80 লক্ষ লোক থাকে, ওইটা দেখেই তো বিরোধীদের হৃদকম্প হয়ে যাবে। 11 সালের ব্রিগেডের কথা মনে করুন সিপিএমের সেই ব্রিগেডের সমাবেশও এই ধরনের সাজো একটা রব ছিল। আমি কিন্তু সেই ব্রিগেডের সাথে একটা অদ্ভুতভাবে মিল দেখতে পাচ্ছি, এবং সেই ব্রিগেডের পর যেভাবে সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছিল, আমার মনে হচ্ছে 26-এও তৃণমূল সেইভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই রাজনৈতিক অতৃপ্ত প্রেতাত্মারা কাকচিল শকুন তো এমনি হয়ে যায়নি, শূন্য হতে হতে এরা মহাশূন্যে পৌঁছে যাবে। এরা শুধু কোর্টকে আশ্রয় করে বেঁচে থাকতে চাইছে, এরা মানুষকে আশ্রয় করছে না। এবার আপনাদের একটা প্রশ্ন করি, আজ রাস্তায় বেরিয়েছিলেন? তাহলে নিশ্চিত করে বলতে পারি আমার মতো আপনিও একেবারে গুনগুন করে একটা কলি গেয়েছেন। হ্যাঁ, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। বাস অনেকেই আজকে এই কলি গেয়েছেন। 21-এর আগের দিন রাস্তা থেকে বাস উধাও। যারা যারা বাসে করে যাতায়াত করেন, গন্তব্যে যাবেন বলে ভেবেছিলেন, তাদেরকে গুনগুন করতেই হয়েছে। প্রশ্ন হচ্ছে তাহলে কাল কি হবে? আগামীকাল কি শহর স্তব্ধ হয়ে যাবে? শুধু কলকাতা নয়, বর্ধমান থেকে বীরভূম, মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ বাসের দেখা নেই। 21শে জুলাইয়ের জন্য সরকারি বেসরকারি বাস তুলে নেওয়া হয়েছে। আমি জরুরি কাজে যাওয়ার জন্য আলিশা বাস স্ট্যান্ডে এসেছিলাম, এসে দেখি একদম বাস স্ট্যান্ড ফাঁকা, এবং আমার যাওয়ার তো সমস্যা হয়ে গেল। আমি এখানে প্রায় মিনিট 20-25 হবে, আমি আন্দাজে বলছি। বাস পাচ্ছি না, সমস্যা হয়ে যাবে তো বাস না পেলে। সে তো ঠিক কথাই। এটা জানা ছিল না যে এরকম বাস পাবো না। বাস চলছে বলতে না চলায়, একদম না চলায়। আমি পাঁশকুড়া থেকে একমাত্র আমিই আসছি। এখন তৃণমূল সরকারে আসার পর এই 21শে জুলাইকে কেন্দ্র করে কার্যত জনজীবনকে বিশৃঙ্খল একটা অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং এটাই প্রথম না, বারবারই আমরা দেখেছি যে সমস্ত গাড়ি তুলে নেওয়া হয়, সরকারি বাস পর্যন্ত তুলে নেওয়া হয়, বেসরকারি বাসও তুলে নেওয়া হয়। তৃণমূল প্রমাণ করেছে দলই সরকার, সরকারি দল। 200 গাড়ি যখন তুলে নিচ্ছেন, সেখানে সাধারণ মানুষের অবস্থা কী হবে? শুভেন্দু অধিকারী এখন কি বলছেন জানি না। তিনি যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনি কি বলতে পারবেন তিনি কতগুলো বাস পাঠাতেন? দ্বিচারিতা করে কোনো লাভ হবে না। মানুষের আবেগকে এইভাবে আটকে রাখা যাবে না। এত মানুষ, এত বাস, মানুষ যাবে কি সে বাস ছাড়া? তো স্বাভাবিক কারণে কোথাও না কোথাও হয়তো মানুষের কোথাও একটু অসুবিধা হতে পারে। বাসে লোক যাচ্ছে 10টা 15টা 20টা ঢং করতে করতে, কিন্তু এই সমস্ত সরকারি বেসরকারি বাস সপ্তাহের প্রথম দিন, কাজের দিন তুলে নেওয়া মানে কার্যত হচ্ছে যে সরকারি অফিসগুলো ছুটি ঘোষণা করে দেওয়া। অন্যদিকে মমতার পাল্টা আসরে শুভেন্দু অধিকারী। তৃণমূলের শহীদ দিবসের দিনেই উত্তরকন্যা অভিযান বিজেপির, আপনারা জানেন। আগামীকাল ধর্মতলায় তৃণমূলের সভার দিন, শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযানে নামাবে বিজেপির যুব মোর্চা। দেখুন সেই ছবি। তৃণমূলের 21-এর সমাবেশের দিনে বিজেপির উত্তরকন্যা অভিযান, মমতার পাল্টা আসরে শুভেন্দু। বিরোধী দলনেতার নেতৃত্বে এই কর্মসূচি থেকেই 26-এর ভোটের বাদ্যি পুরোদমে বাজিয়ে দিতে চাইছে বিজেপি। ওই দিন রানীমা একা থাকবেন নাকি মাঠে? উনি রানীমা একা মাইক নিয়ে, মাইকের উপরে তার জড়িয়ে একবার এদিকে একবার ওদিকে লাফাবেন। ডিম ভাত জিন্দাবাদ, ডিম ভাত জিন্দাবাদ। নারীরা অসুরক্ষিত, কন্যারা ধর্ষিত, পুলিশ ক্যাডারে পরিণত হয়েছে, ভাইপোর তুলছে, তার প্রতিবাদ উত্তরকন্যায়। 21শে জুলাই শহীদ তর্পণের দিন যদি কেউ দেখে, মানে পাল্টা কর্মসূচি দেখে, তাহলে তার মানে এইটুকু বলা যেতে পারে কোনো অবস্থায় তাদের শহীদের প্রতি শ্রদ্ধা তারা দেখাতে জানে না। শর্তের বেড়ি পড়িয়ে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সর্বোচ্চ 10,000 মানুষের জমায়েত করা যাবে। 120 থেকে 150 জনের বেশি একটি মিছিলে হাঁটতে পারবেন না। 21শে জুলাই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কর্মসূচি চালানো যাবে। সাধারণ মানুষের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে আদালত। মানুষের অসুবিধার কথা মাথায় রেখে যে মিছিলগুলো আসবে তাতে 100 জন করে থাকবেন, অর্থাৎ ছোট ছোট একাধিক মিছিল এসে পৌঁছবে 3 বাত্তি মোড় এলাকায়। এরপর উত্তরকন্যাকে বাঁ পাশে রেখে মিছিলকারীরা এসে পৌঁছাবেন প্রায় 2 কিলোমিটার দূরের
এই মাঠে। ঠিক এই দিকটায় সভামঞ্চ তৈরি করা হচ্ছে, প্রায় 100 বাই 200 ফুটের সভামঞ্চ, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা সহ উত্তরবঙ্গের সমস্ত বিধায়ক সাংসদরা হাজির থাকবেন। চুনাভাটির মাঠে এই মঞ্চ তৈরিতে বাধার অভিযোগ ওঠে, জানিয়ে তৃণমূলের সঙ্গে সংঘাত বাঁধে বিজেপি। পুলিশি হস্তক্ষেপে জটিলতা কাটে। শুভেন্দু অধিকারীর সঙ্গে কর্মসূচিতে সামিল হচ্ছেন মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ সহ বিজেপির নেতাকর্মীরা। উত্তরের মাটি বিজেপির শক্ত ঘাঁটি, তবে সেই ভিত কিছুটা নড়বড়ে করেছে কোচবিহার লোকসভা মাদারিহাট উপনির্বাচনে হার। প্রাক্তন সাংসদ জন বার্লার দলত্যাগও ধাক্কা দিয়েছে পদ্ম শিবিরকে। সেই ক্ষত মেরামত করে 26-এর ভোট যুদ্ধে ঝাঁপাতে চাইছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যে উত্তরকন্যা অভিযানকে পাখির চোখ করছেন শুভেন্দু অধিকারীরা। জবরদস্ত আন্দোলন হবে, আমাদের শারীরিক উপস্থিতি না থাকলেও আমরা মানসিকভাবে উত্তরকন্যা অভিযানেই থাকবো। বিজেপির প্রোগ্রাম হবে, বাধা হবে না, তাহলে আমার মজা হবে নাকি? তৃণমূল বাধা দেবে আর আমরা সেই বাধা টপকে তৃণমূলকে দেখাবো যে দেখবো এটা কত দম বিজেপির, তবে না হবে মজা। পশ্চিমবাংলার মানুষও দেখেছে ভারতীয় জনতা পার্টি যখন যখন বলেছেন আন্দোলন, সেই আন্দোলনটা হিংস্র হয়েছে। হাইকোর্ট যে বলে দিল না যে 10,000-এর বেশি যেন আপনার লোক না থাকে, ওতে তো সম্মান রক্ষা হলো, এমনিও 10,000 হতো না। চাপানুতোর চড়ছে রাজনীতির পারদ। 21-এর মঞ্চে দক্ষিণে মমতা, উত্তরে শুভেন্দু। রাজ্যের দুই প্রান্তে দুই মেগা ইভেন্ট, রাজনৈতিক যুদ্ধে যুযুধান। হাই ভোল্টেজ একটা দিন, যে দিন রাজ্যের দুই প্রান্তে দুই যুযুধান রাজনৈতিক দলের এই লড়াই গোটা বাংলার মানুষ অপেক্ষা করছেন। দুই দলের সর্বোচ্চ নেতৃত্ব দলের কর্মীদের ঠিক কী বার্তা দেন সেদিকে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। এত প্রস্তুতি, এত বিশেষণ, একটা দিনকে কেন্দ্র করে এত রকম আয়োজন 21শে জুলাই, যেটা তৃণমূলের শহীদ স্মরণ দিবস মূলত, তার আগে খুন কিন্তু থামছে না। বীরভূমে তৃণমূল কংগ্রেস নেতাই খুন হয়েছেন। ইন ডিটেল আপনাদের বলি, সাঁইথিয়ার পর এবার মল্লারপুর, বীরভূমে 6 দিনের মাথায় আবারও তৃণমূল কংগ্রেস নেতা খুন হয়েছেন। পরপর বোমা ছুড়ে খুন করা হয়েছে পঞ্চায়েত সদস্যের স্বামীকে। একজনকে গ্রেফতার করা হয়েছে ঘটনায়। জানা যাচ্ছে তার রাজনৈতিক পরিচয়, তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গতকাল রাত 8টা নাগাদ বিশিয়া গ্রামে একটি মোড়ের মাথায় বসেছিলেন ময়ূরেশ্বর 1 ব্লকের পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী, যিনি তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লাহ শেখ। সেই সময় একদল দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর 3টি বোমা ছড়ে গুরুতর জখম অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খোঁজ এখনো পাওয়া যায়নি। ফলে যদি স্ট্যাটিস্টিক্সটা দেখি, পরিসংখ্যানটা দেখি, তাহলে 21শে জুলাইয়ের আগে 10 দিনে এ রাজ্যে 4 জন খুন হয়েছেন এবং এই 4 জনই তৃণমূল কংগ্রেস নেতা। যেই জায়গা, এই পুকুর পাড়, এবং সেখানেই কিন্তু তৃণমূল নেতাকে একের পর এক বোমা মারা হয়। তারপরেই কিন্তু মৃত্যুর মুখে ঢলে পড়ে সেই তৃণমূল নেতা। ওরা সিপিএম পার্টিতে দাঁড়ায়, ওরা জিততে পারে না গো, ওরা জিততে পারে না, ওরা হিংসা করে পার্টিতে জিততে পারে না। একে থাকলে আমরা ভোটে জিতবো না বলে আমার মেয়েরাছে গো। সমস্যাটা হচ্ছে একদম ওপর থেকে পিসি ভাই পদ্ধতি নেমে এসছে এখানে বীরভূম জেলাতে কেষ্টকাজুলের দরকার লড়াই, আর তার নিচের যে লড়াইটা, সেই লড়াইয়ের প্রতিফলন ঘটছে এখানে। নিহতের স্ত্রী এই ঘটনায় সিপিএমের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। বিরোধীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হয়েছে, যদিও সিপিএম এটা মানছে না এবং বিজেপিও মানছে না। দায়িত্ব নিয়ে বলতে পারি, কেউ মারেনি, ওদের দলের লোকরাই মেরেছে, টাকার ভাগ। তৃণমূল নেতা খুন হয়েছে, মুসলিমকে মারছে। আমি এটাই সংখ্যালঘু সমাজকে বলতে চাই, আপনাদের শুধু রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে, আপনাদের কাজের কাজ কিন্তু কিছু হয়নি। তৃণমূল কংগ্রেস নেতারা যেহেতু বিরোধীদের টার্গেট, ভোটে তৃণমূলকে হারানো যায় না, ফলে অন্যভাবে একটা আক্রমণ। টাকার ভাগ বটোয়ারা নিয়ে তৃণমূল দলের সর্বত্র এই অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহ এবং তার পরিমাণে তৃণমূল দলের মধ্যে আজকে রক্তক্ষরণ। আপনারা হয়তো বিজেপিকে ভোট দেন না বা দেবেন না, কিন্তু আমার মনে হয় একবার ভাবার সময় এসে গেছে যে তৃণমূল আপনাদেরকে কি দিয়েছে, কি করেছে। এক্ষেত্রে কি হয়েছে সেটা একেবারে স্থানীয় বিষয়, সেটা পুলিশ প্রশাসন তদন্ত করছে। এবার নিরপেক্ষ তদন্ত হবে,
তার মধ্যে যেখানে পুলিশ যা দেখবেন সেই অনুযায়ী পুলিশ ব্যবস্থা নেবে।